চট্টগ্রাম ইপিজেডে তোয়ালে কারখানায় ভয়াবহ আগুন। কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট। দাহ্য পদার্থ থাকায় নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা। যোগ দিল বিমান ও নৌবাহিনী। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি। দাবি পূরণ না হলে অংশ নেবে না অনুষ্ঠানেও। পিআর ছাড়া সই অনিশ্চিত জামায়াত ও ইসলামী আন্দোলনেরও। নির্বাচন ঠেকাতে নানা দাবিতে সরকারকে ব্যতিব্যস্ত রাখার অভিযোগ বিএনপির। ভোট নিয়ে কোনো আপোষ না করার হুঁশিয়ারি। ঐক্য বিনষ্টের অপচেষ্টা ঠেকাতে সজাগ থাকার আহ্বান। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। 2 দশকের মধ্যে পাশের হার সর্বনিম্ন প্রায় 59%। কমেছে জিপিএ-5ও। এবারও এগিয়ে মেয়েরা। এবং রাকসুতে ভোট উৎসব শেষে গণনা শুরু। কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল ও শিবিরের। আমলে নিয়ে তদন্ত করে ব্যবস্থার আশ্বাস উপাচার্যের। সময় সংবাদের সঙ্গে আছে আমি আলিশা। চট্টগ্রাম ইপিজেডে তোয়ালে তৈরির কারখানায় ভয়াবহ আগুন। নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট। যোগ দিয়েছে বিমান বাহিনী ও নৌবাহিনীর ইউনিটও। দাহ্য পদার্থ থাকায় দমকল কর্মীদের অব্যাহত চেষ্টায়ও কমানো যাচ্ছে না আগুনের তীব্রতা। কারখানার কর্মীরা নিরাপদে বের হয়ে গেছেন বলে দাবি ফায়ার সার্ভিসের। দাও দাও করে জ্বলছে আগুন, পড়ছে ব্যবসায়ীর স্বপ্ন, আর কর্মস্থল হারান শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে চট্টগ্রাম ইপিজেডের 4 নম্বর রোডের আদম ক্যাপস নামে তোয়ালে তৈরির কারখানার 8তলা ভবনের 5 তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে 6ষ্ঠ তলায়। খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। এরপর একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের আরও 12টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালায় দমকল কর্মীরা। তাদের সঙ্গে যোগ দেন বিমান ও নৌবাহিনীর ফায়ার সার্ভিস ইউনিটও। দায়িত্ব পালন করছেন পুলিশের পাশাপাশি সেনাবাহিনী। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের পোশাক কারখানাগুলোতেও। কয়েকজন সিঁড়ি দিয়ে নামছিল, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে সবাই নামতেছে। যখন বেশি আগুন লাগছিল তখন কেমিক্যালটা বেশি, যে এসিগুলো ফুটতে আছে গ্যাসের যেগুলা, আর এগুলা নিরাপত্তা কম। ফায়ার সার্ভিস, নৌবাহিনী, তারপরে আপনার বাংলাদেশ পুলিশ থেকে অনেকে লোক আসছে নিয়ন্ত্রণের চেষ্টা করতে, এখনো কিন্তু নিয়ন্ত্রণের বাইরে। আগুন 6তলা 7তলা এটা কভার করবে। এখানে চতুর্দিকে ইলেকট্রিক লাইন রয়েছে, অবস্ট্রাকল রয়েছে, ভিতরে যাওয়ার কোনো স্পেস নেই। যার কারণে আমরা বড় গাড়ি দিয়ে, আমাদের স্নুকেল টিটিএল দিয়ে আমরা বাইরে থেকে কন্ট্রোল করি। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কারখানাটিতে থাকা বেশিরভাগ শ্রমিক কর্মচারী নিরাপদে বের হয়ে এসেছেন বলে দাবি ফায়ার সার্ভিসের। অলরেডি এর মধ্যে 20-25 জনের মতো আমরা রেস্কিউ করেছি, আর বাকি এখন আমরা সাহায্যে আছি। কিন্তু আগুন যতক্ষণ পর্যন্ত কন্ট্রোল না আসবে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাবে না। গত 2 মাস আগে নগরীর কর্ণফুলী ইপিজেডে আগুনে পুড়ে যায় একটি পোশাক কারখানা। সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে চট্টগ্রাম ইপিজেডে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি এবং পার্থ প্রতিম বিশ্বাস। শুরুতেই যাচ্ছি পার্থর কাছে। পার্থ, চট্টগ্রামের ইপিজেডে অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেডের কারখানায় যে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আগে, সে আগুন কিন্তু এখনও সামান্যতম পরিমাণও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এবং আমরা দেখছি ফায়ার সার্ভিসের 16টি ইউনিট কিন্তু এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। সেই সাথে নৌবাহিনী, বিমান বাহিনী, যারা অগ্নি নির্বাপক দলের সদস্যরা রয়েছেন তারাও কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সেনাবাহিনী রয়েছে, পুলিশ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছে এটি একটি টাওয়াল ফ্যাক্টরি, যে কারণে আগুনের তীব্রতা বেশি। এবং আগুনটি, এটি একটি 8তলা ভবন, আগুনটি লেগেছে উপরের দিকের। এবং যখন আগুনটি লেগেছিল বেশিরভাগ শ্রমিক কিন্তু নেমে এসে পেরেছে, এমনটি কিন্তু আমাদেরকে বলেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে 8তলা বা 7তলার মাঝখানে কিছু শ্রমিক আটকা পড়েছিল, তখন তাদেরকে ফায়ার সার্ভিস যে উদ্ধার করে কিন্তু আমাদেরকে জানিয়েছে। আসলে আগুনের তীব্রতা আপনারা কিন্তু আমাদের ক্যামেরায় দেখতেই পাচ্ছেন। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ধরে এভাবেই কিন্তু দাও দাও করে আগুনটি জ্বলছে। আমরা আছি আসলে প্রতিষ্ঠানটির পিছনের দিকে। সামনের দিকে আমাদের আরেক সহকর্মী রয়েছে এবং
পিছনের দিকে যে আপনারা দেখছেন উপরের দিকে ভবনের যে অংশ অষ্টম তলা, সপ্তম তলা, ষষ্ঠ তলা আমরা দেখেছি একেবারেই কিন্তু পুরোপুরি পুড়ে গেছে। কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিসের আসলে একটি 24 তলা উঁচু সম পরিমাণ একটি গাড়ি এখানে এসেছেন, যার মাধ্যমে কিন্তু আগুন নিয়ন্ত্রণের এই মুহূর্তে চেষ্টা চালানো হবে। এবং আপনারা দেখছেন নৌবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণের জন্য পানি ছিটাচ্ছে। বিমান বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন, সেই সাথে ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আছে। আসলে এটি কি ধরনের ফ্যাক্টরি ছিল তা নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটি প্রশ্ন ছিল। আমরা ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন 16টি ইউনিট কিন্তু এখানে কাজ করছেন। বিশেষ করে এটি একটি টাওয়াল ফ্যাক্টরি এবং দাহ্য পদার্থ বেশি থাকার কারণে, রাসায়নিক পদার্থ বেশি থাকার কারণে সে আগুনের তীব্রতা কিন্তু অনেকটাই বেশি। আমরা এতক্ষণ পেছনে ছিলাম এবং পার্শ্ববর্তী আপনারা দেখতে পাচ্ছেন অষ্টম তলা, সপ্তম তলা, ষষ্ঠ তলা পর্যন্ত কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে এবং একেবারে পুরোপুরি সবকিছু পুড়ে গেছে। সেক্ষেত্রে ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে যে চট্টগ্রাম এলাকা পাশাপাশি অনেক কিন্তু প্রতিষ্ঠান রয়েছে, অনেক কারখানা রয়েছে, পার্শ্ববর্তী জায়গায় যাতে আগুন আর ছড়িয়ে পড়তে না পারে সেই কারণেই কিন্তু এই মুহূর্তে ফায়ার সার্ভিস মূল যে চেষ্টাটি করছে সেটি হচ্ছে আগুনকে নিয়ন্ত্রণে রাখা, আগুন যাতে নিচের দিকে আর আসতে না পারেন। এবং নিচের দিকে যদি আগুন আসে সেক্ষেত্রে নিচের দিকে লাগানো অনেক ফ্যাক্টরি আছে, সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা কিন্তু রয়েছে। তবে আমরা দেখছি ফায়ার সার্ভিসের সদস্যরা যারা রয়েছেন, নৌবাহিনীর সদস্য যারা রয়েছেন, বিমান বাহিনীর সদস্য যারা রয়েছেন সবাই কিন্তু অক্লান্তভাবে চেষ্টা করছেন যাতে আগুন দ্রুততার সাথে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আসলে চট্টগ্রামে কয়েক বছর আগে আমরা বিএনবিপোর বিস্ফোরণে আগুন লাগার ঘটনার কথা জানি, তখন 50 জনেরও বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছিল। সীমা টেক্সটাইলের বিস্ফোরণের ঘটনা জানি। এছাড়া বিভিন্ন সময় চট্টগ্রামে যেহেতু পোশাক কারখানা রয়েছে সেহেতু চট্টগ্রামের বিভিন্ন পোশাক কারখানায় বিভিন্ন সময় অগ্নিকাণ্ডের কিন্তু ঘটনা কিন্তু ঘটে থাকে। গতকাল রাতে চট্টগ্রামের বাকুলি এলাকায় একটি বহুতল ভবনেও কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেছিল এবং আজকে চট্টগ্রামের যে ইপিজেড এলাকা, রপ্তানি প্রক্রিয়াকরণ যে এলাকা, সেখানেও কিন্তু আমরা দেখছি ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে। তবে কিছু প্রশ্নের উত্তর যখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে তখন তো জানা যাবে কি কারণে এই আগুনটি লেগেছে এবং আগুনের দাহ্য পদার্থ এত বেশি, আগুন এত দাউ দাউ করে জ্বলার কারণ কি, কিভাবে আগুন নিয়ন্ত্রণে আসলে সাথে এত চেষ্টা করার পরও আগুন কেন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে যেটি আমরা দেখছি অষ্টম তলা, সপ্তম তলা এবং ষষ্ঠ তলা একেবারে পুরোপুরি কিন্তু পুড়ে গেছে। যেহেতু এটি একটি টাওয়াল ফ্যাক্টরি আমাদেরকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, সে কারণে তারা বলছেন আগুনের তীব্রতা বেশি, আগুন দ্রুততার সাথে কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে, এমনটি কিন্তু আমাদেরকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে। এবং আপনারা আমাদের ক্যামেরায় যেটি দেখতে পাচ্ছেন আসলে অষ্টম তলা একটি ভবন, অ্যাডামস নামের একটি ফ্যাক্টরি এটি, সেই ভবনের চারিদিকে কিন্তু আসলে আগুন এখন ছড়িয়ে পড়েছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে এখানে যেসব শ্রমিক কাজ করছিলেন তারা নিরাপদে বের হতে পেরেছিলেন কিনা এমন প্রশ্ন আমাদের কাছে রয়েছে। তবে এখানে আসার পরে আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি এবং পার্শ্ববর্তী যারা বিভিন্ন পোশাক কারখানা থেকে শুরু করে অন্যান্য কারখানার শ্রমিকরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন বেশিরভাগ শ্রমিককে কিন্তু বের করা সম্ভব হয়েছে এবং আগুন লাগার সাথে সাথে কিন্তু শ্রমিকরা নিচে নেমে এসেছেন এমনটা আমাদেরকে জানিয়েছিলেন। তারপরও ফায়ার সার্ভিস যখন পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসবে তখন এরপর তারা আসলে আগুন নিয়ন্ত্রণের কিন্তু চেষ্টা করবেন, সেটি কিন্তু আমরা আসলে আগুন নিয়ন্ত্রণের পরে ভিতরে কেউ আছে কিনা, কী কারণে আগুন লেগেছে, সার্বিকভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর কিন্তু তখন পাওয়া যাবে। আসলে আগুন লাগার পর আসলে উৎসুক মানুষের ভিড় কিন্তু অনেকটাই বেশি আমরা দেখেছি। সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা চেষ্টা করছেন উৎসুক জনতাকে দূরে ঠেলে রাখতে, এছাড়া পুলিশ সদস্য রয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে কিন্তু ফায়ার সার্ভিসের ইউনিট, বিশেষ করে ইপিজেড এলাকার আশেপাশে যেসব ইউনিট রয়েছে তারা যেমন এসেছে, যেহেতু আগুনের তীব্রতা ভয়াবহতা অনেক বেশি সে কারণে কিন্তু পার্শ্ববর্তী যত ইউনিট রয়েছে ফায়ার সার্ভিসের সবাই কিন্তু এখানে এসেছেন এবং আগুন নিয়ন্ত্রণের এই মুহূর্তে চেষ্টা চালাচ্ছে। সেই সাথে নৌবাহিনীর সদস্য যারা রয়েছেন, নৌবাহিনী ফায়ার সার্ভিস এই টিম কিন্তু এখানে কাজ করছেন, বিমান বাহিনীর অগ্নি নির্বাপক দলের সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে কাজ করছেন, সেনাবাহিনীর সদস্য রয়েছেন, সবাই চেষ্টা করছেন যাতে দ্রুততার সাথে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আমরা যেটি দেখছি দাউ দাউ করে কিন্তু অষ্টম তলা, সপ্তম তলা, ষষ্ঠ তলা পর্যন্ত একেবারেই দেখা যাচ্ছে ভিতরে
জিনিসপত্রগুলো ছিল বেশিরভাগ একেবারেই সব কিছু কিন্তু পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুসারে যেহেতু এটি একটি টাওয়াল ফ্যাক্টরি ছিল, সেক্ষেত্রে আগুনের তীব্রতা বেশি ছিল। আগুনের তীব্রতা বেশি থাকার কারণে কোনোভাবেই আসলে এই আগুন সহজে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। প্রায় 2 থেকে আড়াই ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। এখনো পর্যন্ত আমরা দেখছি আগুন কোনোভাবেই কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তো সেক্ষেত্রে বলা যায় ফায়ার সার্ভিস এই মুহূর্তে চেষ্টা করছেন, আর ফায়ার সার্ভিসের 16টি ইউনিটের সদস্য যারা রয়েছেন তারা এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। বিমান বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। নৌবাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আমরা আসলে দেখছি ফায়ার সার্ভিসের একটি বড় 24 তলা সম পরিমাণ আসলে আগুন লাগলে বিল্ডিংয়ে আগুন নিবানোর জন্য যে গাড়ি বা যন্ত্র রয়েছে সেটি কিন্তু এখানে এসেছেন। সেটি দিয়ে কিন্তু এখন 8ম তলার উপরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করা হবে, সেটি কিন্তু আমরা দেখছি। তা আসলে বলা যায় এটি একটি টাওয়াল ফ্যাক্টরি, এমনটি আমাদেরকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। 16টি ইউনিট এখানে কাজ করছে এবং এটি ইপিজেডের ভেতরে একটি পোশাক কারখানা এবং পার্শ্ববর্তী অনেক কারখানা কিন্তু এখানে রয়েছে। সেক্ষেত্রে দ্রুততার সাথে এখন ফায়ার সার্ভিস যেটি চেষ্টা করছেন আগুন যাতে আর নিচের দিকে আসতে না পারে সে বিষয়টি তারা চেষ্টা করছেন। আগুন যেখানে লেগেছে 8ম 7ম 6ষ্ঠ তলা যেখানে আগুন লেগেছে সেই জায়গায় আগুনটিকে আটকিয়ে রাখার চেষ্টা করছেন, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা, সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন সবাই একসাথে কিন্তু এই মুহূর্তে চেষ্টা করছে নিরবচ্ছিন্নভাবে যাতে পানির সরবরাহটুকু থাকে, সেই পানির সরবরাহের মাধ্যমে যাতে দ্রুততার সাথে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় সেই চেষ্টাটুকু কিন্তু আমরা দেখছি। ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছেন তারা সেই চেষ্টা করছেন। বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী এখানে কাজ করছেন, পুলিশ সদস্য যারা রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য যারা রয়েছেন সবার সম্মিলিত প্রচেষ্টায় যাতে দ্রুততার সাথে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় সেই চেষ্টাটুকু এখানে করা যাচ্ছে। এবং আমরা দেখেছি পার্শ্ববর্তী বিভিন্ন কারখানার যারা শ্রমিকরা রয়েছেন তারাও কিন্তু এখানে ছুটে এসেছেন, একসাথে হাতে হাত রেখে সবাই কাজ করছেন। এবং যখন পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে আমরা বেশ কয়েকটি প্রশ্নের হয়তো উত্তর পাওয়া সম্ভব হবে। কীভাবে আগুন লেগেছে, এখানে কী ধরনের কাজ করা হতো, কি তৈরি হতো, কত টাকার ক্ষতি হয়েছে, সব বিষয়ে আসলে হয়তো আমরা জানতে পারবো যখন আমরা এই প্রতিষ্ঠানের মালিক পক্ষের সাথে কথা বলার সুযোগ পাবো। তখন হয়তো সার্বিকভাবে আমরা সব বিষয় জানতে পারবো এখানে আসলে কি ঘটেছে, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেই বিষয়টি আমরা জানতে পারবো। শ্রমিক যারা রয়েছেন সবাই নিরাপদে বের হতে পেরেছিলেন কিনা সেই বিষয়টিও কিন্তু আমরা আসলে তখন জানা সম্ভব হবে। এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা জসিমউদ্দিনের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের 16টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের 8ম তলায় আসলে আগুনটি কিন্তু লেগেছে, এরপর 7ম তলায়, এরপর 6ষ্ঠ তলায় কিন্তু এই আগুনটি লেগেছে। এই মুহূর্তে আপনারা দেখছেন বাংলাদেশ বিমান বাহিনীও কিন্তু আসলে এখানে এসেছেন, তাদের পক্ষ থেকে তাদের আরেকটি গাড়ি এখানে এসেছে, সেই গাড়ি থেকেও কিন্তু পানি ছিটানো হবে এবং সেই পানির মাধ্যমে আগুন যাতে দ্রুততার সাথে নিয়ন্ত্রণে আসে একসাথে যৌথভাবে কিন্তু সবাই কাজ করছেন। ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বিমান বাহিনীর যারা ফায়ার ফাইটাররা রয়েছেন সবাই কিন্তু চেষ্টা করছেন যাতে এই যে প্রতিষ্ঠানটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ঘটনা যাতে আগুন যাতে দ্রুততার সাথে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে একটু জানিয়ে রাখি, চট্টগ্রামে আমরা বিএম ডিপোর ঘটনা জানি, সেখানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, বেশ কয়েকদিন সেখানে আগুন জ্বলেছিল এবং সেই ঘটনায় কিন্তু প্রায় 50 জনেরও বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছিল। এরপর সীমা টেক্সটাইলের বিস্ফোরণের ঘটনা কিন্তু আমরা জানি, সেখানেও কিন্তু 7 থেকে 8 জন মানুষের কিন্তু প্রাণহানির ঘটনা ঘটেছিল। চট্টগ্রামে যেহেতু বিভিন্ন পোশাক কারখানা রয়েছে, বিভিন্ন সময় চট্টগ্রামে আসলে সেসব পোশাক কারখানায় আগুন লাগার ঘটনাও কিন্তু আমরা ঘটে। তবে এই সাম্প্রতিক সময়ের মধ্যে এই যে আজকের যে অ্যাডামস যে কারখানাটি এখানে যে আগুন লেগেছে সেটি কিন্তু ভয়াবহ আগুন নিঃসন্দেহে বলা যায়। এবং এখানে তারা হয়তো যে তারা টাউল যে তৈরি করতো বা তৈলা যে এতক্ষণ সরাসরি ছিলাম চট্টগ্রাম ইপিজেডে কারখানায় অগ্নিকাণ্ডে। সবশেষ খবর জানতে ভিজিট করুন সময় সংবাদের ফেসবুক পেজে। অন্য প্রসঙ্গ, আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ সই করবে না এনসিপি। দাবি পূরণ না হলে অংশ নেবে না সনদ স্বাক্ষর অনুষ্ঠানেও। সকালে দলটির কার্যালয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম এই কথা জানান। বলেন, জুলাই সনদের আদেশ জারি, গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এবং সনদ অনুযায়ী সংবিধান সংস্কার ছাড়া স্বাক্ষর করবে না এনসিপি। সনদের ভাষ্য নিয়ে প্রতারণার অভিযোগ নাহিদ ইসলামের।
রাষ্ট্র সংস্কারের ঐক্যমতে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ 10 মাস আলোচনা চলে ঐক্যমত কমিশনে। ঐক্য হওয়া বিষয় এবং নোট অফ ডিসেন্ট সহ সনদসই অনুষ্ঠান শুক্রবার। বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক করেছে ঐক্যমত কমিশন। তবে এখনও মতপার্থক্য কাটেনি রাজনৈতিক দলগুলোর। বৃহস্পতিবার সকালে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানালেন, আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি। জুলাই সনদ স্বাক্ষরের এই আয়োজন করাটা একটা ছলচাতুরির মতো মনে হবে। ফলে আমরা জনগণকে কোনো অন্ধকারে রাখতে চাই না। যেই তিনটি বিষয় পরিষ্কার হওয়ার পরেই জুলাই সনদ স্বাক্ষরের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান হতে পারে এবং সেখানে আমরাও অংশগ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করব। তবে এই বিষয়গুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে আসলে স্বাক্ষরের এটা একটা আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার পার্ট হওয়া না হওয়া একই বিষয়। সংবাদ সম্মেলনে সনদের ভাষ্য নিয়ে প্রতারণার অভিযোগ তোলেন নেতারা। বলেন, জুলাই সনদের আদেশ জারি, গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এবং সনদ অনুযায়ী সংবিধান সংস্কার ছাড়া স্বাক্ষর করবে না এনসিপি। জুলাই ঘোষণাপত্রেও কিন্তু আমাদের দাবি ছিল এটার একটা আইনি ভিত্তি থাকবে, সেটা হয়নি। জুলাই ঘোষণাপত্রের যেই টেক্সট, সেই টেক্সট নিয়ে কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে। সেই টেক্সটটা আমাদেরকে দেখানো হয় নাই। আগে যে অংশ দেখানো হয়েছে ঘোষণাপত্র পাঠের সময় সেটা পরিবর্তিত হয়েছিল এবং সেটা অনেক কম্প্রোমাইজড একটা ডকুমেন্ট হয়েছে। সেখানে বলা হয়েছে সংসদে এটা ঠিক হবে এবং ঐতিহাসিক ন্যারেটিভের জায়গা থেকেও অনেক কিছু আসেনি গণ অভ্যুত্থানের। সংবিধানের মৌলিক সংস্কারের বিষয়ে আমরা যে বিষয়গুলোতে একমত হয়েছে এবং জুলাই সনদে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেগুলোকে অন্তর্ভুক্ত করা হবে এবং সেই সংবিধান সংস্কারকৃত 2026-এর সংবিধান হিসেবে বর্ণিত থাকবে, এমন দাবি আমরা সরকারের কাছে উপস্থাপন করতে চাই। 84টি সংস্কার প্রস্তাবে বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছালেও জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি না হলে বিগত সব অর্জন নষ্ট হবে বলে সতর্ক করেন এনসিপি নেতারা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি সহ কয়েকটি দাবির সুরাহা না হওয়ায় জুলাই সনদে স্বাক্ষর নিয়ে অনিশ্চিত জামায়াত ও ইসলামী আন্দোলনও। দাবি আদায়ে চলমান আন্দোলন আরও জোরালো করার হুঁশিয়ারি দল দুটির শীর্ষ নেতাদের। শফিক মুন্সির প্রতিবেদন। জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি সহ কয়েকটি অভিন্ন দাবিতে রাজপথে সরব বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত সেপ্টেম্বর থেকে সমাবেশ, মিছিল সহ 2 দফায় দেশব্যাপী নানা কর্মসূচি পালন করেছে তারা। এরই মাঝে জুলাই সনদ চূড়ান্ত করে তা রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের জন্য প্রস্তুত করেছে ঐক্যমত্য কমিশন। সেখানে উচ্চকক্ষে পিআর পদ্ধতি নিশ্চিতের কথা থাকলেও নিম্নকক্ষের নির্বাচন প্রক্রিয়া নিয়ে নেই কোনো আলোচনা। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শীর্ষ নেতারা বলছেন, নির্বাচনের আগ পর্যন্ত পিআর দাবিতে অনড় থাকবেন তারা। জুলাই সনদের নিম্নকক্ষে পিআরের কথা উল্লেখ না থাকায় ক্ষুব্ধ জামায়াতও। বেশ কয়েকটা দল আমরা একমত, আমরা সর্বোচ্চ চেষ্টা করব, শেষ পর্যন্ত চেষ্টা করব নিম্নকক্ষ সহ যেন পিআর সিস্টেম নির্বাচন হয়। আমরা এখন এই 5 দফা দাবিতে যে আন্দোলন করছি, এই আন্দোলনের ওই কথাটা এখনো আছে যে পিআর পদ্ধতিকে জুলাই সনদের অন্তর্ভুক্ত করে এটাকে গণভোটে নিতে হবে। একটা পপুলার পদ্ধতিকে আপনি জনগণের মতামত নেওয়ার সুযোগ থাকার পরও আপনি না নিয়ে আপনি তুচ্ছ করে এড়িয়ে যাবেন, এটা তো গণ আকাঙ্ক্ষা হতে পারে না। জুলাই জাতীয় সনদের এই পিআর এর প্রস্তাবটাকে অন্তর্ভুক্ত করতে হবে। উভয় কক্ষে পিআর না থাকলে জুলাই সনদ স্বাক্ষরে জামায়াত আগ্রহী নয় বলে জানালেন দলটির সেক্রেটারি জেনারেল। ইসলামী আন্দোলনের মহাসচিব এক্ষেত্রে সব দলের মধ্যে সমঝোতায় প্রত্যাশী। পিআর এর ব্যাপারটা কিন্তু এখনো ডিসপুটেড, এইসব বিষয়গুলো একটু সেটেল হতে হবে। মেজর ইস্যুতে মোটামুটি আমরা একমত, কিন্তু এখন যেখানে এসে থামছি সে বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আলোচনা ছাড়া তো আমরা ওখানে সই করতে যাব না। রাজনৈতিক দলগুলোর সমঝোতা যদি আসে বিষয়টা সহজ হয়, আমরা কোনো জটিলতা চাই না। উভয় কক্ষে পিআর পদ্ধতির দাবি শেষ পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষরে কতটুকু প্রভাব ফেলে তা জানতে অপেক্ষা করতে হবে শুক্রবার সনদ স্বাক্ষর অনুষ্ঠান পর্যন্ত। একটা ইউনিফর্ম জায়গায় হয়তো দলগুলো এসে যেতে পারে, তাহলে ক্রাইসিস থামবে, তা না হলে তো একটু জটিলতা হয়ে যাবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঠেকাতে অন্তর্বর্তী সরকারকে ব্যতিব্যস্ত রাখার অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোট নিয়ে কোনো আপোষ নয়, আর ঐক্য বিনষ্টের অপচেষ্টা ঠেকাতে সজাগ থাকার আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, ঘোষিত সময়ে নির্বাচন আয়োজনে ভূমিকা নিতে হবে অন্তর্বর্তী সরকারকেই।
আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী আসন চষে বেড়াচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগুনবাড়ী ইউনিয়নে দানারহাট স্কুল মাঠে সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব। বলেন, পিআর পদ্ধতির কথা বলে একটি মহল নির্বাচনটা হোক, পার্লামেন্টে ডিসাইড হবে, জনগণ ভোট দিয়ে ঠিক করবে যে কারা যাবে, পিআর হবে কি হবে না, ঠিক কিনা বলেন? বা দেশটার মালিক তো জনগণ, সেই জনগণ ডিসিশন দেবে যে তারা পিআর করবে কি করবে না। নির্বাচন ঠেকাতে অন্তর্বর্তী সরকারকে ব্যতিব্যস্ত রাখা হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন নিয়ে আর কোনো আপোষ নয়। আর প্রাণ দিতে হবে না বাচ্চাদেরকে, এই অবস্থা আর তৈরি করেন না। এখন এই দুর্বল সরকারটা, অন্তর্বর্তীকালীন সরকার, ওর পিছনে কোনো লোকে নাই, তাকে এত ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আসতে পারে? তারা করতেছে এটা একটাই উদ্দেশ্য, নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা। জনগণ নির্বাচন চায়। বন্ধুগণ, এইখানে আমরা কোনো আপোষ করব না। এদিন চট্টগ্রামে এক মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ঐক্য বিনষ্টের অপচেষ্টা ঠেকাতে সজাগ থাকার আহ্বান জানান। শুধুমাত্র রাজনৈতিক কারণে যেন এই সম্প্রীতি বিনষ্ট না করতে পারে। আমরা বাংলাদেশের সকল মানুষের নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার সহ সমস্ত অধিকার আমরা সংরক্ষণের জন্য সবাই যেন ঐক্যবদ্ধ থাকে। ঢাকায় আলাদা কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলগুলো জুলাই সনদে স্বাক্ষর না করলে সংকট বাড়বে। জুলাই সনদ নিয়ে একটি চূড়ান্ত পর্যায়ে এসে উপনীত হয়েছে, তারপরেও অনেক অমীমাংসিত বিষয়ের কথা বলা হচ্ছে, অনেক নোট অফ ডিসেন্টের কথা বলা হয়েছে, গণভোট নিয়ে অহেতুক বিতর্ক এবং জটিলতা তৈরি করা হচ্ছে। ঘোষিত সময়ে নির্বাচন আয়োজনের বিকল্প নেই বলেও জানান বিএনপি নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সব দলের মতামতের ভিত্তিতে জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া গেলে তা হবে দেশের জন্য টার্নিং পয়েন্ট। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব দল সনদে সই করলে গণভোটের প্রয়োজন হতো না বলছেন বিএনপি মহাসচিব। আগে গণভোট হলে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা তার। মিজানুর রহমানের ক্যামেরায় বিস্তারিত আহমেদ সালেহিনের রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে সূচনা হয় নতুন অধ্যায়ের। দেশের সংকট নিরসনে সব রাজনৈতিক দল বসে একসঙ্গে, আলোচনা হয় সংস্কারের প্রশ্নে। সেই সংস্কার প্রস্তাবে ঐক্যমত্যের ভিত্তিতে শুক্রবার স্বাক্ষর হতে যাচ্ছে কাঙ্ক্ষিত জুলাই সনদ। দীর্ঘ 7 মাস ধরে চলা বৈঠক, 33টি দলের মতামত আর 84টি প্রস্তাবনা নিয়ে গঠিত হচ্ছে এই রাজনৈতিক দলিল। দেশের বড় রাজনৈতিক দল বিএনপি এ বিষয়ে কি ভাবছে? সময় সংবাদের এমন প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের বিষয়ে বরাবরই ইতিবাচক তার দল। জানান, রাষ্ট্র মেরামতের 31 দফার মধ্য দিয়েই বিএনপি সংস্কার ইস্যু আগেই সামনে এনেছে। সংস্কারের ব্যাপারটা সবসময় পজিটিভ ছিলাম। দীক্ষক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, তারপরে আপনার সংসদীয় কমিটির ব্যাপারগুলো, এরপরে আপনার অন্যান্য যে প্রধানমন্ত্রী এবং আপনার রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে আপনার সামঞ্জস্য রক্ষা করা এবং প্রধানমন্ত্রীকে 2 টার্মের বেশি করতে না দেওয়া, এই প্রস্তাবগুলো কিন্তু আপনার আমাদের ছিল। 2-3টি রাজনৈতিক দল পিআর ইস্যু সামনে এনে আন্দোলন করছে, যা দেশে অস্থিরতা তৈরির সুযোগ করে দেবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিআর এর ব্যাপারটা, এটা কিন্তু আপনার সংস্কার প্রস্তাবও ছিল না, আপনার কমিশনের প্রস্তাবের মধ্যে ছিল না, এবং এটা সম্পূর্ণভাবে 2টি রাজনৈতিক দল তারা এই জিনিসগুলোকে আপনার সবচেয়ে বেশি করে পার্সু করছে এবং তারা এটা নিয়ে বিভিন্ন রকম আন্দোলন করছে, যেটা আমি মনে করি যে এই মুহূর্তে এটা সুযোগ সৃষ্টি করে দিচ্ছে আপনার আবার একটা দেশে একটা আপনার একটা অস্থিরতা সৃষ্টি করবার জন্য। সংস্কার যেটুকু হয়েছে সেটা করে একমত হয়েছি আমরা, সেটা একসাথে স্বাক্ষর করে তারপর আমরা নির্বাচন করি। নির্বাচন করার পরে পার্লামেন্ট যেটা হবে সেখানে ন্যাচারালি যারা সংখ্যাগরিষ্ঠ হবে তারা তাকে নিয়ে আসবে, আমরা সেখানে যারা অন্যরা থাকবেন তারাও তাদের নিয়ে সেটা আলোচনার মধ্যে। আর পিআর তো আমরা আলোচনার মাধ্যমে তখন পার্লামেন্টে সেটা দেখতে পারি যে কীভাবে আলোচনা হচ্ছে না হচ্ছে। গণভোট প্রসঙ্গে বিএনপির অবস্থান কি? এমন প্রশ্নের জবাবে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, গণভোটে রাজি না থাকলেও দেশের স্বার্থে এখন আপত্তি নেই বিএনপির। তবে তিনি মনে করেন নির্বাচন যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য তার নির্বাচনের দিনই হতে হবে। গণভোটে আগে রাজি ছিলাম না, এখন তো আমরা গণভোটেও রাজি হয়েছি যে ইলেকশন দিন গণভোটটা হোক, যেগুলো তো আমরা একমত হচ্ছি সেগুলোর বিষয়ে, অর্থাৎ
এটাকে আপনার একটা আইনি ভিত্তি দেওয়ার জন্য। ডেফিনেটলি ইটস এ টার্নিং পয়েন্ট। যদি এটা আপনারা করতে পারি তাহলে গণতন্ত্রকে প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা আমাদের অনেক ভালো কাজ হবে। সনদ যখন দলগুলো সই করবে, স্বাক্ষর করবে, ওটাই তো আপনার একটা দ্যাট ইজ দ্য ডকুমেন্ট। ওটাই তো আপনি গণভোটে যাবেন যে এই ডকুমেন্টটাতে জনগণের মতামতটা কী। তো সমস্ত রাজনৈতিক দলগুলো তো মতামত দিয়ে দিচ্ছে। সুতরাং আমি মনে করি যে দিস ইজ এনাফ। ঠিক আছে, আমরা তাও রাজি হয়েছি এই জন্যে যে যখন বলা হচ্ছে ঠিক আছে উই ক্যান গো অন দ্য সেম ডে। কারণ এটা আগে হলে মূল যে নির্বাচন বিষয়টা আছে সেটা কিন্তু আপনার বাধাগ্রস্ত হয়ে যাবে। সংস্কার কমিশনের দেয়া প্রস্তাবে বিএনপির নোট অফ ডিসেন্ট সনদ স্বাক্ষরে কোনো সমস্যা করবে না বলেও জানান দলটির মহাসচিব। সেগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঠাকুরগাঁও। অন্য প্রসঙ্গ, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাশের হার ও GPA-5। মোট পাশের হার 58.83। এবারও পাশের হার ও GPA-5-এ এগিয়ে মেয়েরা। নিম্নগামী ফলাফলের কারণ অনুসন্ধানে কাজ করবে শিক্ষা বোর্ড। এই আনন্দ স্বপ্ন ছুঁয়ে দেখার, এই আনন্দ আরও এক ধাপ এগিয়ে যাওয়ার। 12 বছর সাধনার ফল হাতে ধরা দিয়েছে, তাই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতোয়ারা শিক্ষার্থীরা। আমরা 4 জন ছোটবেলার ফ্রেন্ড, আমরা সবাই একসাথে ভালো রেজাল্ট করেছি। এর চেয়ে ভালো আর কিছু হইতে পারে না আজকের জন্য। কোশ্চেন এবার অনেক কঠিন ছিল, এই কোশ্চেনে ভালো রেজাল্ট আলহামদুলিল্লাহ। বৃহস্পতিবার চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার পাশের হার 58.83%। গত বছরের তুলনায় পাশের হার কমেছে 18.95%। GPA-5ও কমেছে প্রায় 77,000। সব সাবজেক্টে A+ আশা করেছিলাম, আশানুরূপ রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। আব্বু আম্মু যে খুশি হয়েছে এই জিনিসটা আমার কাছে আসলে ম্যাটার করে। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হারে শীর্ষে ঢাকা বোর্ড। সর্বনিম্ন পাশ করেছে কুমিল্লায় 48.86%, আর সবচেয়ে কম GPA-5 সিলেট বোর্ডে। বরাবরের মতো এবারও ভালো ফলাফলে এগিয়ে মেয়েরা। এবার শতভাগ পাশ করা প্রতিষ্ঠান 1388টি থেকে কমে 345টিতে নেমেছে। শূন্য পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান বেড়ে 65 থেকে 202টিতে পৌঁছেছে। এক কথায় অসাধারণ, আমরা সবাই খুব খুশি। আমি বলে বুঝাতে পারবো না, শুকরিয়া। আন্তঃশিক্ষা বোর্ড বলছে যথাযথ প্রক্রিয়ায় মূল্যায়নের কারণে প্রকৃত পাশের হার বের হয়ে এসেছে, আর নিম্নগামী ফলাফলের কারণ অনুসন্ধানে কাজ করার কথা জানিয়েছে শিক্ষা বোর্ড। মার্কিং করবেন, বেশি বেশি দিয়ে পাশের হার বাড়াতে হবে, এরকম কোনো প্রশ্নই ওঠে না। এরকম কোনো, আমরাও আমাদের নিজস্ব তো এরকম বোর্ডের তরফ থেকে এইটি কোনো থাকার প্রয়োজনই নেই এই ধরনের ভাবনা। এদিকে এইচএসসির নিম্নগামী ফলাফলের কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ সহ অংশীজনদের নিয়ে পর্যালোচনার জন্য একটি প্যানেল গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার। আমরা শিক্ষাবিদ, গবেষক, নীতি নির্ধারক নিয়ে একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করছি, যারা ডেটা বিশ্লেষণ করে শেখার মূল ঘাটতিগুলো চিহ্নিত করবেন। এবার 11টি বোর্ডের অধীনে 12,35,661 জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। রাজধানীর উত্তরায় 3 মাসে 7 ছিনতাইয়ের ঘটনায় কোটি টাকা লুট, গ্রেফতার 2 মোটরসাইকেল চোর চক্রের 3 সদস্য আটক। ডিবি পরিচয়ে ডাকাতির আগে পুলিশের জালে 5 জন। রাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তোহা খান তামিম, সাইফুর রহমান রকি ও মওদুদ রানা। শুরুতেই যাচ্ছি তামিমের কাছে। তামিম, ভোট গ্রহণ শেষে এখন পরিপূর্ণ স্বচ্ছ ব্যালট বাক্সগুলো নিয়ে যাওয়া হচ্ছে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। আমরা একটু দেখাতে চাই এই মুহূর্তে ডিন্স কমপ্লেক্সের সামনে যারা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তাদের উপস্থিতিতে এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে যে স্বচ্ছ ব্যালট বাক্সগুলো রয়েছে, পরিপূর্ণ ব্যালট বাক্স, সেগুলো প্রথমে ভেতরে যে কেন্দ্র রয়েছে সে কেন্দ্রে ভোট গ্রহণ শেষের পরে গণমাধ্যম কর্মী, পাশাপাশি পোলিং এজেন্ট যারা রয়েছেন এবং নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের উপস্থিতিতে
এগুলো আসলে সিল করা হয়েছে এবং সেটি সিল করা অবস্থায় এখন সেটি গাড়িতে তোলা হয়েছে। গাড়িতে তোলার শেষে এখন আসলে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সেটা নিয়ে যাওয়া হবে। আমরা একজন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে কথা বলবো। আপা, ভোট শেষ হওয়ার পরে আপনারা কি প্রসেসিংয়ের মাধ্যমে এটি সম্পন্ন করলেন? আমরা ভোটার যখন সবগুলো ব্যালট বক্সে পড়েছে সেইগুলি পুলিং আমাদের মেয়েরা আছে তারা ওখানে এসছে, তাদের সামনে সিলগালা করে সবগুলা কাউন্ট করেছি। কাউন্ট করে ওদেরকে সব দেখাইছি যে আমাদের পুলিং মেয়েরা যারা ছিল সবাই ওখানে ওরা দেখেছে, কনফার্ম করেছে। আমাদের প্রিজাইডিং অফিসাররা ছিল, আমরা সবাই রিটার্নিং অফিসার তারাও ছিলেন, সবাই দেখে তারপরে ওটা সিলগালা সবার উপস্থিতিতে আসলে নিয়ে আসা হয়েছে। কত % ভোট কাস্ট হয়েছে মুন্নুজান হল যে যারা শিক্ষার্থী রয়েছে আপনার এই ডিন্স কমপ্লেক্সে? আনুমানিক 67.899 67.99। তার মানে প্রায় 69% ভোট এখানে পড়েছে বলে আপনি মনে করছেন? এখন এটি কোথায় নিয়ে যাচ্ছেন এবং সেখানে কি কার্যক্রম হবে? ভবনে নিয়ে যাব, নিয়ে যেয়ে ওনারা যারা দায়িত্বে আছেন তাদেরকে এগুলি বুঝিয়ে দেব। তারপরে তারা সব হলের মনে হয় ভোটগুলো আসবে, ব্যালট বাক্স আসবে, সেখানে তারপরে কাস্টিং করা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম একজন নির্বাচনী কর্মকর্তার সাথে, তিনি সেটি আসলে এই যে ব্যালট বাক্সগুলো কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নিয়ে যাচ্ছেন এবং সেখানে মূলত সব কেন্দ্র থেকে ব্যালট বাক্সগুলো নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে নিয়ে গিয়ে গণনার যেই কার্যক্রম সেটি যে প্রস্তুতি সেটি শুরু হবে। তো আমরা এখন এই ছিল কেন্দ্র থেকে, আমরা এখন চলে যাব কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি, তিনি জানাবেন সেখানকার খবর। 9টি একাডেমিক ভবনের 17টি কেন্দ্রে মূলত ভোট গ্রহণ সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে হয়েছে এবং এরপরই কিন্তু আমরা দেখলাম যে সিল করা যে ব্যালট পেপার সহ ব্যালট বাক্স সেগুলো আসলে নিয়ে আসা হচ্ছে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। এখান থেকে আসলে ফলাফল গণনা করা হবে এবং পরবর্তীতে সেটি কিন্তু ঘোষণা করা হবে। যে কারণে আসলে এই ব্যালট বাক্সগুলো নিয়ে প্রবেশ করছেন একে একে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে গাড়িগুলো রয়েছে, এই গাড়িগুলোতে এই ব্যালট পেপার সহ যে ব্যালট বাক্সগুলো রয়েছে সিল করা সেগুলো এই নিয়ে আসা হচ্ছে। সব মিলে আসলে এখন পর্যন্ত যদি বলা চলে প্রায় আমরা 10টি কেন্দ্রের কিন্তু ব্যালট পেপার এর ভেতরে প্রবেশ করতে দেখেছি। সব মিলে আরও বেশ কয়েকটি বাকি আছে। সেগুলো শেষ হলে আসলে ফলাফল গণনার যে প্রক্রিয়া সেটি আসলে শুরু হবে বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে আসলে এই গণনার কার্যক্রম 15 থেকে 17 ঘন্টা পর্যন্ত লাগতে পারে বলে প্রাথমিকভাবে আসলে ধারণা করছেন নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম। তিনি আসলে জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব ভোট গণনা শেষে যেন ফলাফল তারা দিতে পারেন, সেই জন্য তারা ওএমআর মেশিনের মাধ্যমে আসলে সেগুলো গণনা করবেন যাতে আসলে দ্রুত এই ফলাফল আসলে প্রকাশ করা যায়, সেই জন্য আসলে তারা এই কাজগুলো করবেন। এবং এই জন্য আসলে কয়েকদিন ধরে নির্বাচন সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং কোনো ধরনের কোনো সমস্যা যাতে না হয়, কোনো বাধা বিপত্তি ছাড়াই যাতে সুন্দর সুষ্ঠুভাবে এই ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা যায় সেই ব্যাপারে আসলে প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এফ নজরুল ইসলাম তিনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা সর্বশেষ। আমরা চলে যাচ্ছি আরেক সহকর্মী মওদুদ রানার কাছে। সেই সকাল থেকে বিকেল পর্যন্ত প্রার্থীরা তাদের যে ভোট সেটি ঘুরে দেখেছেন, তেমনি ভোটাররা তাদের পছন্দের যে প্রার্থী তাকে ভোট দিয়েছেন। এই যে প্রার্থীদেরকে তারা ভোট দিয়েছেন তারা জিতবেন কিনা বা যারা জিতবেন তারা প্যানেলবদ্ধভাবে জিতবেন কিনা নাকি স্বতন্ত্র প্রার্থীদের কি অবস্থা হবে সেসব বিশ্লেষণই আসলে চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে। যারা ভোটার রয়েছেন কারা আসলে জিততে পারেন এবং কোন প্যানেল জয়ী হতে পারে সেই আলোচনায় তারা মত্ত রয়েছেন। এবং আমরা যেটি দেখছি যে বিকেল 4টার পর ভোট গ্রহণ শেষে যখন ব্যালট বাক্সগুলো কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নিয়ে যাওয়া হয়েছে তার পরপরই শিক্ষার্থীরা পরিবহন মার্কেট, শহীদ মিনার প্রাঙ্গণ, প্যারিস রোড সেখানে অবস্থান করা শুরু করেছেন এবং তাদের যে ভোটের ফলাফল জানার জন্য তাদের যে উদ্বেগ উৎকণ্ঠা সেটি যেমন রয়েছে তেমনি তারা বলছেন যে একটি সুন্দর নির্বাচন হয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তবে সেটি নির্বাচনের আসলে হয়েই থাকে। এবং তারা বলছেন যে ভোট
ভোট গণনার যে ব্যাপারটি সেটিও কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শেষ হবে এবং তারা বলছেন ফলাফল যাই হোক না কেন প্রার্থীরা সেটি মেনে নেবে এবং একটি উৎসবমুখর যে নির্বাচন সেই নির্বাচনটি তারা কামনা করছেন এবং তারা এই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রত্যাশা করেন যে 1 বছর পর ঠিক এরকম একটি উৎসবমুখর নির্বাচন হবে। এবং আমি ক্যাম্পাসের ভেতরে যে চিত্র দেখছি যে ফলাফল জানার জন্য ভোটাররা যেরকম অধীর আগ্রহে অপেক্ষা শুরু করেছে ঠিক তেমনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যে এলাকাগুলো রয়েছে বিশেষ করে তালাইমারি এবং বিনোদপুর বাজার এবং 14 মাইল পর্যন্ত হাজার হাজার মানুষ তারা অপেক্ষা করছেন এই ফলাফল জানার জন্য। পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ আছে, কোনো তো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না এবং তারা বলছেন যে সুষ্ঠুভাবে ফলাফল ঘোষণা সম্পন্ন হবে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়। দেখছেন সময় সংবাদ। 5 আগস্ট চাংখারপুলে পুলিশের গুলিতে 2 স্কুল ছাত্র আনাস ও জুনায়েদ সহ 6 জনকে হত্যা মামলায় 19তম সাক্ষী স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ 19তম সাক্ষী হিসেবে দ্বিতীয় দিনে জবানবন্দি দেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম এই সমন্বয়ক। এদিন সাক্ষী তিনি আবারও বলেন, ডিবি হেফাজতে থাকা অবস্থায় তাদের লিখে দেয়া আন্দোলন প্রত্যাহার সংক্রান্ত বক্তব্য পাঠ করানো হয় এবং তারা ভালো আছেন মর্মে পরিবারের সদস্যদের মিডিয়ায় বক্তব্য দিতে চাপ দেওয়া হয়। এই সংক্রান্ত 2টি ভিডিও আদালতে দাখিল করেন তিনি। পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। জেরার মুখে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আন্দোলন চলার সময় কোনো পুলিশ সদস্য আহত বা নিহত হয়েছেন বলে তার জানা নেই। অপর এক প্রশ্নে তিনি বলেন, 1 দফা কর্মসূচি ঘোষণার পেছনে কোনো বিদেশি ইন্ধন নেই এবং আন্দোলন কোনো মাস্টারমাইন্ড ছিল না বলেও জানান তিনি। আমার বক্তব্যের পক্ষে 2টি ভিডিও চিত্র আজকে দাখিল করেছি। এর প্রেক্ষিতে আসামি পক্ষের যারা লয়ার ছিলেন আইনজীবীরা জেরা করেছেন এবং সেখানে আমি আমার উত্তর দিয়ে আজকে আমার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছি। শেখ হাসিনার চরম দণ্ড চাইলেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। একই সঙ্গে আসাদুজ্জামান খান কামালেরও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করেছে প্রসিকিউশন। ট্রাইব্যুনালে এই আবেদন জানিয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন। হাসিনা ও কামালের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আবেদনও জানানো হয়েছে। তবে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিষয়টি আদালতের উপর ছেড়ে দিয়েছে প্রসিকিউশন। টানা 5 কার্যদিবসে শেষ হলো শেখ হাসিনার মামলার প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন। বুধবার বিচারের শেষ ধাপে এসে শেখ হাসিনার অপরাধপ্রবণ মানসিকতার নানা নজির তুলে ধরেন চিফ প্রসিকিউটর। সেই মামলার বলেন, জুলাই আগস্টের হত্যাযজ্ঞের সুপ্রিম কমান্ডার ছিলেন শেখ হাসিনা, ছিলেন অপরাধের নিউক্লিয়াস ও প্রাণভোমরা। 3 জন আসামির মধ্যে প্রধান আসামি শেখ হাসিনা, যিনি ছিলেন অপরাধের নিউক্লিয়াস, কারণ তাকে কেন্দ্র করেই সমস্ত অপরাধগুলো সংগঠিত হয়েছিল। কারণ গত 9.5 বছর ধরে ক্ষমতায় থাকা অবস্থায় তার একমাত্র টার্গেট ছিল 2041 সাল পর্যন্ত তার পরিবারের, তার দলের শাসন ক্ষমতাকে দীর্ঘায়িত করা এবং বাংলাদেশে তার কোনো রাজনৈতিক প্রতিপক্ষ না রাখা, যারাই তার জন্য প্রতিবাদ বা প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন তাদেরকে নির্মূল করা। শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানান চিফ প্রসিকিউটর। আর আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিষয়টি আদালতের ওপর ছেড়ে দেন তিনি। অ্যাপ্রুভারের ব্যাপারে বলেছি যে তিনি যেহেতু আইন অনুযায়ী আদালতকে তথ্য দিয়ে সাহায্য করেছেন, সত্য উদ্ঘাটনে সাহায্য করেছেন, তার ব্যাপারে আদালত যে দৃষ্টিভঙ্গি নেবেন সেটা আদালতের ব্যাপার। এর মাধ্যমে আমরা এই দীর্ঘদিনের এই সাক্ষ্য প্রমাণ আমি শেষ করেছি। শুধু শাস্তি দিলেই হবে না, হাসিনা ও কামালের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও আবেদন করে প্রসিকিউশন। এই পরিবারগুলোর ক্ষতিপূরণের জন্য আসামিদের সম্পদ থেকে সম্পদ নিয়ে তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত। যারা চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, তাদেরকে এই ক্ষতিপূরণ দেওয়া উচিত। এই আসামিরা অবৈধভাবে বিপুল বিত্ত বিভবের মালিক হয়েছেন, দেশে এবং বিদেশে সেগুলো পাচার করেছেন। সেগুলোকে উদ্ধার করে এই ভিকটিমদের মধ্যে বিতরণ করার জন্য আদালতের কাছে আমরা আদেশ চেয়েছি। আগামী সোমবার এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করবে শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। সেটি শেষ হলে মামলাটি রায়ের দিকে যাবে।
আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ 3 দাবিতে পঞ্চম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপি ও শিক্ষকরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাবাব ওয়াসিফ। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়াসিফ, লাগাতার কর্মসূচি আজকের মতো স্থগিত করেছে এমপিওভুক্ত শিক্ষকেরা। তারা তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি নিয়ে তারা কিন্তু আজকে পঞ্চম দিনের মতো শহীদ মিনার প্রাঙ্গণে তারা অবস্থান করেছেন এবং আজকে তাদের উপদেষ্টা সিআর আবরারের সঙ্গে তাদের বৈঠক হয়েছে এবং বৈঠকের পরে কিন্তু তারা যেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তে কিন্তু তারা সম্মতি জানাননি এবং সেই সিদ্ধান্ত কিন্তু তারা প্রত্যাখ্যান করেছেন। তারা বলেছেন যে আজকের মতো তারা কর্মসূচি এখানে স্থগিত করছেন। তাদের যে পূর্ববর্তী যে ঘোষণা ছিল যে 5টার মধ্যে দাবি না মানা না হলে তারা যমুনা অভিমুখে যাবেন, প্রধান উপদেষ্টা বাসভবন ঘেরাওয়ের যে কর্মসূচি ছিল সেটা কিন্তু আজকের মতো স্থগিত করা হয়েছে। তবে আগামীকালকে 24 ঘন্টা কিন্তু তারা আবারও অবস্থান কর্মসূচি ডাক দিয়েছেন এবং তারা এটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু বাড়িতে ফিরবেন না। দর্শক, আবারও জানিয়ে রাখি, আজকে সকালে কিন্তু তাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে উপদেষ্টা সিআর আবরারের কথা হয়েছে এবং তাদের যে প্রধানতম 3টি দাবি, বাড়ি ভাড়া 20% বৃদ্ধি করা, 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের যেই 50% ভাতা রয়েছে উৎসব ভাতা, সেই উৎসব ভাতাটাকে 75% করা। এই 3টি দাবিতে কিন্তু তারা লাগাতার অবস্থান কর্মসূচি করে যাচ্ছেন এবং আজকে সকালেও তারা তাদের প্রতিনিধি দল কিন্তু উপদেষ্টা সিআর আবরারের সঙ্গে দেখা করে এসেছেন। তবে সরকারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে 5% বৃদ্ধি করা হবে বাসা ভাড়া, সেই ইয়াটাকে কিন্তু তারা প্রত্যাখ্যান করেছেন, সেই অফারটিকে তারা প্রত্যাখ্যান করেছেন এবং তারা এখানে এসে আজকে 5টার সময় তারা ব্রিফিং করেছেন এবং এই ব্রিফিংয়ে তারা কিন্তু জানিয়ে দিয়েছেন যে এই দাবি তারা মানবেন না এবং তাদের যে কর্মসূচি সেটা কিন্তু তারা চালিয়ে যাবেন। প্রাথমিকভাবে তারা কিন্তু বলেছিলেন যে 5টার মধ্যে যদি তাদের দাবি আদায় না হয় তাহলে কিন্তু তারা উপদেষ্টা বাসভবনের অভিমুখে তারা পদযাত্রা করবেন। তবে সেটি তারা আজকের মতো স্থগিত করেছেন এবং তারা বলেছেন যে আগামীকালকে সারাদিন তারা এখানে লাগাতার অবস্থান কর্মসূচি করবেন এবং এই অবস্থান কর্মসূচি কিন্তু চলমান থাকবে। তো এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। সময় সংবাদে আরো থাকছে। তালেবানকে ভারতের দালাল আখ্যা পাকিস্তানের। নয়াদিল্লির হয়ে প্রক্সি যুদ্ধে জড়ানোর অভিযোগ ইসলামাবাদের। পাক সরকারের অনুরোধেই যুদ্ধবিরতি, দাবি আফগানিস্তানের। গত 3 মাসে 7টি ছিনতাইয়ের ঘটনায় কোটি টাকা ছিনিয়ে নেয়ার পর দুর্ধর্ষ ছিনতাইকারী চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ঢাকায় মোটরসাইকেল চোর চক্রের 3 সদস্যকে 7টি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আরেক অভিযানে আন্তজেলা ডাকাত চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে ডিবি। 30 সেপ্টেম্বর দুপুরে রাজধানীর উত্তরায় ব্যাগে টাকা নিয়ে রিকশায় করে যাচ্ছিলেন 2 ব্যক্তি। হঠাৎ পেছন থেকে 2 জন মোটরসাইকেলে এসে ছো মেরে নিয়ে যায় সেই ব্যাগ। শুধু এই 2 ঘটনায় নয়, গত 3 মাসে উত্তরায় এমন 7টি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অনেক খোঁজাখুঁজির পর 14 অক্টোবর উত্তরাতেই ছিনতাইয়ের প্রস্তুতির সময় সেই 2 মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় ছিনতাই করা 8 লাখ টাকা। তারা যে মোটরসাইকেলটা তাদের ওই যখন ছিনতাই কাজে যেত তখন একটা কখনো ফেক নাম্বার প্লেট বসাতো, কখনো তারা নাম্বার প্লেটটা খুলে আসতো। এই স্বল্প সময়ের মধ্যে কাজটা করে তারা চলে যেত। তারা ব্যাংকে তারা ঢুকতো না, কিন্তু ব্যাংকের বাহিরে তারা ওত পেতে থাকতো। গত 5 আগস্ট মানিক মিয়া এভিনিউয়ে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সে দৃশ্য। শেরেবাংলা নগর থানায় মামলার পর ছায়া তদন্তে নামে গোয়েন্দা পুলিশ নরসিংদীর পলাশ থেকে গ্রেফতার করা হয় সেই চোর চাঁদ মিয়াকে। তার তথ্যে গ্রেফতার হন চক্রের আরো 2 সদস্য। উদ্ধার হয় চোরায় 7টি মোটরসাইকেল। এই লোকটি বসবাস করে নরসিংদীর পলাশে, তবে সেখানেও তার বাড়ি না, তার বাড়ি হচ্ছে ঝিনাইদহতে।
তিনি একসময় এই চুর চক্রের কিছু সক্রিয় সদস্যদের সাথে থেকে এই মোটরসাইকেল চুরি করতে হয় কিভাবে সেটি তিনি জ্ঞানটি রপ্ত করেছেন। বুধবার রাতে রাজধানীর উত্তরার আজমপুরে গাজীপুর থেকে ছেড়ে আসা একটি তুলার ট্রাকে ডিবি পরিচয়ে ডাকাতি করবে এমন তথ্যে অভিযানে যায় গোয়েন্দা পুলিশ। হাতে নাতে গ্রেফতার করা হয় 5 জনকে। উদ্ধার করা হয় ওয়াকিটকি, ডিবির জ্যাকেট ও হ্যান্ডকাপ। তারা ডিবির যে জ্যাকেট ভুয়া ডিবি পরিচয় দিয়ে এবং ওয়ারলেসেট এগুলো আমরা উদ্ধার করেছি। এগুলো ব্যবহার করে তারা এই ডাকাতি সংগঠিত করত। সংঘবদ্ধ ডাকাত দলের বাকি সদস্যদের ধরতে অভিযানে ডিবি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এবার খুলনা বিভাগের খবর। খুলনা মহানগরে দিন দিন জনসংখ্যা বাড়লেও সিটি কর্পোরেশনের পরিধি বাড়েনি 33 বছরেও। আশপাশের এলাকায় হচ্ছে অপরিকল্পিত নগরায়ন, গড়ে উঠছে বড় বড় প্রতিষ্ঠান। 14 বছর আগে সীমানা বর্ধিতকরণ প্রকল্প হাতে নেওয়া হলেও এখনও তা আলোর মুখ দেখেনি। ফলে শহরের সীমানা সংলগ্ন এলাকায় নাগরিক সুযোগ সুবিধা বঞ্চিত স্থানীয়রা। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। 1990 সালে 45.65 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে প্রতিষ্ঠা হয় খুলনা সিটি কর্পোরেশন। অর্থনৈতিকভাবে গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে নগরীতে চাপ বাড়ছে মানুষের। তাই বর্ধিত জনসংখ্যার জন্য পরিকল্পিত আবাসন ও নাগরিক সুবিধা নিশ্চিতে 2007 সালে নগরীর সীমানা বাড়ানোর উদ্যোগ নেয় সিটি কর্তৃপক্ষ। বিভিন্ন আপত্তি শেষে 2021 সালে মহানগরের আশেপাশের 18টি মৌজার 40.1 বর্গ কিলোমিটার এলাকা বর্ধিতকরণের সংশোধিত প্রস্তাব পাঠানো হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। তবে তার আলোর মুখ দেখেনি। পানি নিয়ে আমাকে খুব বর্ষাকালে সমস্যা, এই রাস্তায় পানি উঠে যায়। নিজেদের টাকা পয়সা দিয়ে রাস্তা করা লাগে। শুনতে আসতেছি যে এলাকাটা সিটি কর্পোরেশনে যাবে। ভবিষ্যতের নিরাপদ নগরীর জন্য দ্রুত শহরের সীমানা বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। এটা যদি খুলনা সিটি কর্পোরেশনের মধ্যে চলে আসে, দেন এই আনপ্ল্যান্ড সিটিটা কিন্তু শহরের অন্তর্ভুক্ত হইলে আমাদের ম্যানেজমেন্টে খুব প্রবলেম হবে। নগরীর বর্ধিত অংশ ঘিরে এখন থেকেই নানা পরিকল্পনা করছে সিটি কর্তৃপক্ষ। সঠিকভাবে প্ল্যানিং করে ওইখানে নাগরিক সুবিধা বৃদ্ধি করে আমরা হয়তো একটা ভালো একটা পরিকল্পিত নগরীর অংশ হিসেবে সেগুলোকে প্রতিষ্ঠা করতে পারব। প্রস্তাবনা অনুযায়ী বর্ধিত সিটি কর্পোরেশনের মোট আয়তন হবে 86.75 বর্গ কিলোমিটার, যা বর্তমান আয়তনের প্রায় দ্বিগুণ। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দেশের বাইরের খবর। আফগানিস্তানের তালেবান সরকারকে ভারতের দালাল হিসেবে আখ্যা দিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের দাবি, নয়াদিল্লির হয়ে প্রক্সি যুদ্ধে জড়িয়েছে কাবুল। এই কারণেই সীমান্তে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। এদিকে তালেবান সরকারের দাবি, পাকিস্তানের অনুরোধেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আফগানিস্তান। এর মধ্যেই দুই পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছে চীন। কাতারের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে 48 ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর হলেও নজরদারি না থাকলে এ শান্তি বেশি দিন টিকবে না। জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমন শঙ্কা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি দাবি করেন, আফগান তালেবান এখন ভারতের অর্থায়নে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে। এ সময় তালেবান সরকারকে নয়াদিল্লির দালাল হিসেবেও আখ্যা দেন তিনি। আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধ করতে তারা আগ্রহী না, তবে তাদের উপর হামলা করা হলে ছেড়ে কথা বলবে না ইসলামাবাদ। তিনি এও জানান, প্রয়োজনে যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী সৌদি আরবও হস্তক্ষেপ করবে। কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যান্য সব সংঘাতের মতো পাকিস্তান আফগানিস্তান দ্বন্দ্ব সমাধানের আশ্বাস দেন। ট্রাম্পের এমন প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তালেবানের অনুরোধে ও পারস্পরিক সম্মতিতেই এই যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। তবে কাবুল পাল্টা দাবি করেছে যে ইসলামাবাদের অনুরোধেই তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য এটি বহাল থাকবে। দুই পক্ষকে শান্তিপূর্ণ উপায়ে সংঘাত সমাধানের আহ্বান জানিয়েছে চীন। চীনা বিশ্লেষকরা সতর্ক করছেন যে এই সংঘাত দীর্ঘায়িত হলে তা শুধু পাকিস্তান নয়, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের নিরাপত্তাকেও হুমকিতে ফেলতে পারে। এদিকে সীমান্ত সংঘর্ষের জেরে আফগান ট্রানজিট ট্রেডও স্থগিত করেছে পাকিস্তান। করাচি বন্দরে আফগানিস্তানগামী সব কন্টেইনার নামিয়ে ফেলতে এবং নতুন ট্রানজিট পারমিট বাতিল করতে নির্দেশনা দেওয়া হয়েছে। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ।
খেলার খবর, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। বাদ পড়েছেন নাহিদ রানা ও নাইম শেখ। প্রথমবারের মতো স্কোয়াডে ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়াও ফিরেছেন সৌম্য সরকার। ইনজুরির জন্য এই সিরিজেও সুযোগ হয়নি লিটন দাস ও পারভেজ হোসেন ইমনের। ধারাবাহিকভাবে রান খরায় ভুগলেও জায়গা পেয়েছেন ওপেনার তানজিদ তামিম ও জাকের আলী অনেক। স্কোয়াডে 2 স্পেশালিস্ট স্পিনার তানভীর ও রিশাদ। পেস আক্রমণে তাসকিন ফিজের সঙ্গে আছেন তানজিম সাকিব ও হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়া দলের সামনে ছন্দে ফেরার চ্যালেঞ্জ। মেহেদী মিরাজের নেতৃত্বে দলের বাকি সদস্যরা হলেন শান্ত, সাইফ, হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারি ও সোহান। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শনিবার ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে বাংলাদেশ। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রাম ইপিজেডে তোয়ালে কারখানায় ভয়াবহ আগুন। কাজ করছে ফায়ার সার্ভিসের 17 ইউনিট। দাহ্য পদার্থ থাকায় নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা। যোগ দিল বিমান ও নৌবাহিনী। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি। পিআর দাবির সুরাহা না করায় অনিশ্চিত জামায়াত। জাতীয় নির্বাচনের আগে গণভোটের তাগিদ। এবং নির্বাচন ঠেকাতে নানা দাবিতে সরকারকে ব্যতিব্যস্ত রাখার অভিযোগ বিএনপির। ভোট নিয়ে কোনো আপোষ না করার হুঁশিয়ারি। ঐক্য বিনষ্টের অপচেষ্টা ঠেকাতে সজাগ থাকার আহ্বান। এই ছিল সময় সংবাদে। বাংলা সময় নিয়ে সঙ্গে থাকবেন মাহাদ ইসলাম ধ্রুব। আলিশা, আপনাকে ধন্যবাদ। বাংলা সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।